হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চায়েতের রাজ সম্পর্কে জানব। ইন্ডিয়ান পলিটি খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ ডিসেন্ট্রালাইজ পাওয়ার সিস্টেমে পঞ্চায়েতের রাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। একেবারে বেসিক লেভেলে কিভাবে প্রশাসন কাজ করে থাকে, সাধারণ মানুষের সাথে সরাসরি সম্পর্ক রেখে কীভাবে কাজ করে থাকে, সেটা এই পঞ্চায়েতি রাজ এর মাধ্যমেই জানা যায়। পঞ্চায়েতি রাজ, দ্য টার্ম পঞ্চায়েতি রাজ ইন ইন্ডিয়া সিগনিফাইজ দ্য সিস্টেম অফ রুরাল লোকাল সেলফ গভর্নমেন্ট। তো পঞ্চায়েতি রাজ এটা গ্রাম্য অঞ্চলে লোকাল এবং সেলফ গভর্নমেন্ট কেন বলা হচ্ছে? কারণ ওই গ্রাম থেকেই কেউ একজন সেখানে নির্বাচিত হচ্ছেন, ওই আশপাশের যে অঞ্চলটা পুরোটা সেখান থেকেই নির্বাচন হচ্ছে। তো সেলফ গভর্নমেন্ট এবং লোকাল এবং এটা রুরাল, গ্রাম্য অঞ্চলে পঞ্চায়েতি রাজ দেখতে পাওয়া যায়, এবং মিউনিসিপ্যালিটিতে কিন্তু এটা থাকে না, শুধু গ্রাম্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। ইট হ্যাজ বিন established in all the states of India by the acts of the state legislature to build democracy at the grassroots level. একেবারে গ্রাসরুট লেভেলে সাধারণ মানুষের কাছে গণতন্ত্র পৌঁছে দেওয়ার জন্য একটা আইনের মাধ্যমে এটা তৈরি করা হয়েছিল। ইট ওয়াজ কনস্টিটিউশনালাইজড থ্রু দ্য 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অফ 1992। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে আমাদের সংবিধানে কিন্তু পঞ্চায়েতি রাজ এই বিষয়টা সরাসরি বলা ছিল না। 73তম সংবিধান সংশোধনী 1992-তে 73rd অ্যামেন্ডমেন্ট এবং 1992-তে এটা আমাদের সংবিধানে আসে। বারবার জিজ্ঞাসা করা হয় এটা কখন আসে সংবিধানে, কততম সংবিধান সংশোধনীতে আসে, এটা মনে রাখতে হবে। ইভলিউশন অফ পঞ্চায়েতি রাজ, বলবন্ত রায় মেহতা কমিটি। পঞ্চায়েতি রাজে বর্তমান অবস্থাতে রয়েছে, অর্থাৎ 3 টায়ার সিস্টেম। পঞ্চায়েত থাকবে, সমিতি থাকবে এবং জেলা পরিষদ থাকবে। পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এর 3 টায়ার সিস্টেম। সেটা কিন্তু বর্তমানে এসছে, কিন্তু আগে নানা রকম ছিল, অন্যরকম ছিল। তো এই যে কি কি কমিটি পঞ্চায়েতি রাজের সাথে যুক্ত, এটা জানতে হবে এবং তাদের কি ভূমিকা ছিল সেটা একটু জেনে রাখতে হবে। January 1957, the Government of India appoint a committee to examine the working of the Community Development Program 1952 and a National Extension Service and to suggest measure for that working. The chairman of this committee was Balbant Rai G. Mehta. তো বলবন্ত রায় জি মেহতা উনি একটা কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়, যে কমিটিটা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ঠিকঠাক চলছে কিনা, ন্যাশনাল এক্সটেনশন সার্ভিস ঠিকঠাক চলছে কিনা সেটা দেখার জন্য অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল এই কমিটিটাকে, যেটাকে আমরা পঞ্চায়েতি রাজের একটা অন্যতম কমিটি বলছি। প্রথমে তো পঞ্চায়েতি রাজ বিষয়টা ছিল না, তো তখন এরকম কাজ দেখাশোনার জন্য একটা কমিটি অ্যাপয়েন্ট করা হয়েছিল। তো এখানে নভেম্বর 1957-তে এরা কি রেকমেন্ড করছে, কি বলছে এরা? টু স্টাবলিশ অফ দ্য স্কিম অফ ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন। তো এই গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ এই বিষয়টা, এই বিষয়টা আনতে হবে বলবন্ত রায় মেহতা কমিটি এটা বলছে। এবং এরা বলছে 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম আনতে হবে, এটাও বলছে এরা 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম আনতে হবে, যেখানে 3টে টায়ার থাকবে, 3টে স্তর থাকবে, যেটাকে আমরা বাংলাতে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা বলি, সেটা আনতে হবে। সেটা প্রথম বলছে বলবন্ত রায় মেহতা কমিটি। ভিলেজ পঞ্চায়েত শুড বি কনস্টিটিউটেড উইথ ডাইরেক্টলি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, হোয়ার দ্য পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ শুড বি কনস্টিটিউটেড ইনডাইরেক্টলি ইলেক্টেড মেম্বার। তো এরা এই কমিটি বলেছিল যে যারা পঞ্চায়েতে নির্বাচিত হবেন তারা সরাসরি নির্বাচিত, অর্থাৎ সাধারণ মানুষ তাদের নির্বাচিত করবে, এবং জেলা পরিষদে এবং পঞ্চায়েত সমিতিতে যারা থাকবেন তাদেরকে ইনডাইরেক্টলি, অর্থাৎ যারা পঞ্চায়েতে নির্বাচিত হচ্ছেন তারা নির্বাচন করবে। অল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস শুড বি ইন্টারেস্টেড টু দিস বডিজ। সমস্ত প্ল্যানিং এবং উন্নয়নমূলক কাজ এই বডি করবে, অর্থাৎ এই পঞ্চায়েত যারা চালাচ্ছে তারা করবে। পঞ্চায়েত সমিতি শুড বি এক্সিকিউটিভ বডি, ফর দ্য জেলা পরিষদ শুড বি দ্য অ্যাডভাইজারি কোঅর্ডিনেটিং সুপারভাইজারি বডি। তো পঞ্চায়েত সমিতি কাজ করবে কার্যনির্বাহী হিসেবে, অর্থাৎ এদের দ্বারা মূল কার্যটা সংগঠিত হবে পঞ্চায়েত সমিতি দ্বারা। এবং জেলা পরিষদ এরা কি করবে? কোঅর্ডিনেট করবে এবং অ্যাডভাইস দেবে। ডিস্ট্রিক্ট কালেক্টর শুড বি দ্য চেয়ারম্যান অফ দ্য জেলা পরিষদ। যিনি ডিস্ট্রিক্ট কালেক্টর যিনি থাকবেন তিনি কিন্তু এখানে
সরাসরি জেলা পরিষদের যে প্রধান তিনি কিন্তু নিযুক্ত হবেন। তো এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে জেলা পরিষদের চেয়ারম্যান তিনি হবেন, যিনি ডিস্ট্রিক্ট কালেক্টর থাকছেন তিনি। There should be genuine transfer of power and responsibility to these democratic bodies. এদের হাতে জেনুইন ক্ষমতা থাকবে, অর্থাৎ শুধুমাত্র রাজ্য সরকারের হাতে নয়, এই যে লোকাল বডিগুলো আছে পঞ্চায়েত, এদের হাতে যথেষ্ট ক্ষমতা দিতে হবে, অ্যাডিকুয়েট রিসোর্স দিতে হবে, যথেষ্ট পরিমাণ সম্পদ এদের হাতে দিতে হবে, ট্রান্সফার করতে হবে, যাতে এদের কাজটা সঠিকভাবে চালাতে পারে। সিস্টেম শুড বি ইভলভ টু এফেক্ট ফার্দার ডিভলিউশন অফ অথরিটি ইন ফিউচার। তো এটা আরও বেশি যাতে ছড়িয়ে পড়তে পারে সেটা দেখতে হবে। তো এটা কি ছিল, বলবন্ত রায় মেহতা কমিটি 1957 সালে এই রিপোর্টটা দিচ্ছে। তো সালটাও মনে রাখতে হবে, বলবন্ত রায় মেহতা কমিটি, এরা পঞ্চায়েতি রাজের জন্য প্রথম কমিটি কিন্তু ছিল। দিস রেকমেন্ডেশন অফ দ্য কমিটি ওয়ার অ্যাকসেপ্টেড বাই দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ইন জানুয়ারি 1958। 1957 সালের রিপোর্ট দিচ্ছে, এবং সে সময় আমরা জানি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ছিল। 1952 সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি করা হয়েছিল। তো এরা এই বলবন্ত রায় মেহতা কমিটি যা বলছে সেটা মেনে নিচ্ছে। এবং তারপর একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, রাজস্থান ওয়াজ দ্য ফার্স্ট স্টেট টু এস্টাবলিশড পঞ্চায়েতি রাজ। রাজস্থান প্রথম রাজ্য যারা কিনা পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠা করেছিল। দ্য স্কিম ওয়াজ ইনাগোরেটেড বাই দ্য প্রাইম মিনিস্টার অন অক্টোবর 2, 1959। প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী এই স্কিমটা ইনাগোরেট করেন 2 অক্টোবর 1959 ইন নাগাউর ডিস্ট্রিক্ট। রাজস্থান ওয়াজ ফলোড বাই অন্ধ্রপ্রদেশ হুইচ অলসো ডেভেলপড এ সিস্টেম 1959। তো এখান থেকে জিজ্ঞাসা করা হয় যে ভারতে প্রথম পঞ্চায়েতি রাজ এই বিষয়টা কোন রাজ্য প্রথম এনেছিল? তো রাজস্থান এনেছিল, এবং রাজস্থানের নাগাউর জেলা, নাগাউর ডিস্ট্রিক্টে এটা প্রথম 2 অক্টোবর 1959 সালে, দীর্ঘ সময় পূর্বে 1959 কিন্তু এই বিষয়টা নিয়ে আসা হয়েছিল। এখানে মনে রাখতে হবে সংবিধানে এসেছে কিন্তু অনেক পর, এরকম একটা বডি থাকবে, এই নিয়ম থাকবে, সেটা সংবিধানে আনা হয়েছে 1992-তে, অনেক পরে। তার আগেই কিন্তু এটা রাজস্থানে এবং তারপরে অন্ধ্রপ্রদেশে অলরেডি আনা হয়েছিল। তো এখানে আরেক সেরকম গুরুত্বপূর্ণ কিছু নেই, অনেক জায়গাতেই এসেছে। এবং এই যে কি কি কমিটি ছিল, কি কি কমিটি পঞ্চায়েতি রাজের সঙ্গে সংযুক্ত সেটা মনে রাখতে হবে। 1960-এ কমিটি অন রেশনালাইজেশন অন পঞ্চায়েত স্ট্যাটিস্টিক্স, VR রাও, SD মিশ্রা কমিটি, V ঈশ্বরন কমিটি, GR রাজাগোপাল কমিটি, এরকম সব অনেক কমিটি ছিল। K শান্তানাম কমিটি, সবকটা এখানে মনে রাখা সম্ভব নয়, সবকটা ওরকম মনে রাখার প্রয়োজন নেই। এখানে আমরা পরপর কমিটিগুলো একটু দেখব। এরপর ছিল অশোক মেহতা কমিটি। অশোক মেহতা কমিটি এটাও পঞ্চায়েতি রাজের সাথে জড়িত। ডিসেম্বর 1977-এ এটা তৈরি হচ্ছে। জনতা গভর্নমেন্ট যখন এসছে তখন এরা অশোক মেহতাকে চেয়ারম্যান করে অশোক মেহতা কমিটি তৈরি করছে, এবং এরা রিপোর্ট দিচ্ছে। কি রিপোর্ট দিচ্ছে? 3 টায়ার সিস্টেম অফ দ্য পঞ্চায়েত রাজ শুড বি রিপ্লেস বাই 2 টায়ার সিস্টেম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অশোক মেহতা কমিটি বলেছিল 2 টায়ার সিস্টেম থাকবে, জেলা পরিষদ থাকবে এবং তার নিচে মন্ডল পঞ্চায়েত থাকবে, মাঝে কোনো কিছু থাকবে না। অর্থাৎ এরা দুটো বডির কথা বলেছিল, 3টে বলেনি। অশোক মেহতা বলেছিল 2টো স্তর থাকবে, একদম উপরে জেলা পরিষদ, তারপর মন্ডল পঞ্চায়েত। কিন্তু এটা হয়নি, আমরা জানি 3টে সিস্টেমই রয়েছে। এবং শুধু তাই নয়, একটু একটু পরিষ্কার করে আমাদের বুঝতে হবে যে এই যে 3 টায়ার সিস্টেম এটা কিন্তু সব রাজ্যে নেই। আমরা এরপরেই দেখতে পাবো বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমভাবে পঞ্চায়েত কিন্তু কাজ করে থাকে, এবং এমন এমন জায়গা আছে যেখানে কিন্তু পঞ্চায়েত সিস্টেমটা নেই। নাগাল্যান্ড এরকম একটা জায়গা যেখানে কিন্তু পঞ্চায়েতি রাজ সিস্টেম সেখানে কাজ করে না। যাই হোক, এখানে অনেক কিছু ইন ডিটেলসে অনেক কিছু বলা রয়েছে, বিরাট বড়, এত কিছু এখানে প্রয়োজন নেই। GVK রাও কমিটি, এরপরে আমরা জানবো GVK রাও কমিটি। তিনি 1985-তে আবারও একটা অ্যাপয়েন্ট করা হচ্ছে, GVK রাও কমিটি অ্যাপয়েন্ট করা হচ্ছে, প্ল্যানিং কমিশন এটা করছে। তো দিস ফেনোমেনা অফ bureaucratization of the development of administration as against the democratization weaken the Panchayati Raj institution, resulting in what apply called as grass without root. Hence, the committee made the following recommendation: strengthen the revitalize the Panchayati Raj. তো এরা কি বলছে? গ্রাস উইদাউট রুট, অর্থাৎ
গ্রাসরুট লেভেলে তো কাজ করতে হবে, একদম গভীরে গিয়ে, মাটির ভেতরে শিকড়ে গিয়ে। তো গ্রাস আছে, অর্থাৎ এই বডিটা আছে, পঞ্চায়েত আছে, কিন্তু তারা ঠিক রুট পর্যন্ত পৌঁছাতে পারছেন, তারা ঠিক সঠিকভাবে কাজ করতে পারছেন, এটা বলছে জিবিকে রাও কমিটি। তো তারা কিছু রিকমেন্ড করছে কিছু করার জন্য। ডিস্ট্রিক্ট is the proper unit for the planning and development, and the Jila Parishad should become the principal body for the management of all development programs which can be handled by the at this level. তো এরা বলছে জেলা পরিষদকে এগিয়ে আসতে, জেলা পরিষদ যেন অনেক বেশি অ্যাক্টিভ থাকে, এরকম অনেক কিছু বলেছিল। এগুলো কিন্তু সমস্ত কিছু ইমপ্লিমেন্টেশন হয়নি। আমাদের জাস্ট একটা মনে রাখতে হবে যে জিভিকে রাও কমিটি এটাও পঞ্চায়েতি রাজের সাথে যুক্ত। 1985-তে এই কমিশনটা এসেছিল। টাইম সময়টা একটু মনে রাখতে হবে যে কার পরে কোন কমিটিটা আসছে, তারা কোন সময় এসেছিল, সেটা একটু মনে রাখতে হবে। থুঙ্গন কমিটি এরাও পঞ্চায়েত রাজের সাথে যুক্ত। এলএম সিংভি কমিটি এরা 1986-তে আসছে। এবং এই এলএম সিংভি কমিটির একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, এলএম সিংভি কমিটির একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, এরা বলছে যে রিভাইটালাইজেশন অফ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন ফর ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট আর দ্য চেয়ারম্যান অফ এলএম সিংভি। এরা বলছে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন শুড বি কনস্টিটিউশনালি রিকগনাইজড, অর্থাৎ পঞ্চায়েতি রাজ সিস্টেম অনেকদিন থেকে এসেছে, আমরা দেখলাম প্রথমে রাজস্থানে চলে এসেছে 1959-এ, সেই থেকে তারা কাজ করছে বিভিন্ন জায়গাতে, সব রাজ্যে কিন্তু ম্যান্ডেটরি নয়, এখনো পর্যন্ত সংবিধানে এটা ছিল না। এলএম সিংভি কমিটি প্রথমবার এসে বলছে যে পঞ্চায়েতি রাজকে কিন্তু সংবিধান স্বীকৃত বডি করতে হবে, সংবিধানে পঞ্চায়েতি রাজকে বাধ্যতামূলকভাবে সংবিধানে কিন্তু নিয়ে আসতে হবে, এটা প্রথম বলছে এলএম সিংভি কমিটি। এই জন্যই এই কমিটিটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। এলএম সিংভি কমিটি বলছে যে পঞ্চায়েতি রাজকে কনস্টিটিউশনাল বডি হিসেবে নিয়ে আসতে হবে পঞ্চায়েতকে, এবং ন্যায় পঞ্চায়েত তৈরি করতে হবে, এটাও বলছে এলএম সিংভি কমিটি। দ্য ভিলেজ শুড বি রিঅর্গানাইজড টু মেক গ্রাম পঞ্চায়েত মোর ভায়াবল। গ্রাম সভা কল ইজ দ্য এম্বডিমেন্ট অফ ডিরেক্ট ডেমোক্রেসি। গ্রাম সভা এটাকে ডিরেক্ট ডেমোক্রেসি, ডিরেক্ট ডেমোক্রেসি কাকে বলা হয়, আমরা জানি গণতন্ত্র, ডেমোক্রেসি। ডিরেক্ট ডেমোক্রেসি কখন, ডিরেক্ট ডেমোক্রেসি তখনই হয় যখন সাধারণ মানুষকে একেবারে প্রত্যেককে আলাদা আলাদা করে জিজ্ঞাসা করা হয় যে এটা কি করা হবে, এটা করা হবে কি করা হবে না। সরাসরি ডেমোক্রেসি আমাদের কি হয়, আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসি, অর্থাৎ আমরা একজনকে নির্বাচিত করে পার্লামেন্টকে পাঠাই আমাদের প্রতিনিধি হিসেবে, আমরা যেটা চাইছি সে আমাদের হয়ে সেখানে গিয়ে বলছে, এটাকে বলে পার্লামেন্টারি ডেমোক্রেসি। আর ডাইরেক্ট ডেমোক্রেসি, ডাইরেক্ট ডেমোক্রেসি হচ্ছে আমরা সরাসরি, এখানে কোনো প্রতিনিধি থাকছে না, সরাসরি মানুষ যখন সেই বিষয়টা সম্পর্কে ভোট দিচ্ছে বা সেটা হবে কি না সেটা বলছে বা নতুন আইন তৈরি করছে, সেটাকে বলে ডাইরেক্ট ডেমোক্রেসি। তো এই যে গ্রাম সভা, গ্রাম সভাতে সেখানে সাধারণ মানুষ যাচ্ছে, সেই গ্রামের মানুষ যাচ্ছে, তারা গিয়ে ঠিক করছে কি করা হবে কি করা হবে না। তো এই জন্যই গ্রাম সভাকে বলা হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি। গুরুত্বপূর্ণ কনসেপ্টটা মনে রাখতে হবে, ডাইরেক্ট ডেমোক্রেসি এবং পার্লামেন্টারি ডেমোক্রেসি বিষয়টা কি। তো এখানে আর সেরকম কিছু গুরুত্বপূর্ণ নেই। গ্যাডগিল কমিটি ছিল, গ্যাডগিল কমিটি কমিটি অন দ্য পলিসি অ্যান্ড প্রোগ্রাম ওয়াজ কনস্টিটিউটেড in 1988, Congress party under chairmanship of V.N. Gadgil. This committee was asked consider the question of how best পঞ্চায়েতি রাজ institution should be made effective. তো এই গ্যাডগিল কমিটি এটাও পঞ্চায়েতি রাজের সাথে যুক্ত, এটা মনে রাখতে হচ্ছে। তো এরাও অনেক কিছু বলেছিল, এত কিছু এখানে মনে রাখার প্রয়োজন নেই। তো কনস্টিটিউশনালাইজেশন সংবিধানে কিভাবে আনা হয়েছিল, রাজীব গান্ধী গভর্নমেন্ট, দ্য রাজীব গান্ধী গভর্নমেন্ট ইন্ট্রোডিউস দ্য 64th constitutional amendment bill in the Lok Sabha in July 1989 to constitutionalize Panchayati Raj institution and make them more powerful and broad based. Although the Lok Sabha passed the bill in August 1989, it was not approved by the Rajya Sabha. তো অনেক গল্প লেখা আছে, মূল বিষয়টা হচ্ছে ওই 1992 সালে 73তম সংবিধান সংশোধনী দিয়ে এটা হয়েছিল। 73rd Amendment Act of 1992, এটা নরসিংহ রাও গভর্নমেন্টের সময় হয়েছিল 1992-তে, 73তম সংবিধান সংশোধনীতে এটা এসেছিল। তো এখানে কি করা হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা মনে রাখতে হবে। 73তম সংবিধান সংশোধনী 1992 আসছে, পঞ্চায়েতি রাজকে সংবিধানে স্থান দেওয়া হচ্ছে। তাহলে সংবিধানে কোথায় স্থান দেওয়া হচ্ছে, কত নম্বর পার্টে, কোথায় কত নম্বর আর্টিকেলে, সেটা জানতে হবে। নতুন একটা পার্ট এখানে অ্যাড করা হচ্ছে, পার্ট 11। পার্ট 11 আমরা আগের দিন দেখলাম, পার্ট 10 অ্যাড করা হয়েছিল অ্যান্টি ডিফেকশন ল এর ক্ষেত্রে, সরি এটা পার্ট 9, পার্ট 9 in the Constitution of India. This part is entitled as the Panchayat
অ্যান্ড কনস্টিটিউশন প্রভিশন ফ্রম আর্টিকেল 243 টু 243O, অর্থাৎ 243, 243 থেকে 243O, অর্থাৎ ABCD করে একেবারে ও পর্যন্ত এখানে আর্টিকেলের বিভিন্ন ডিভিশনগুলো রয়েছে। আমাদের মনে রাখতে হবে আর্টিকেল 243 থেকে 243 ও পর্যন্ত এই পঞ্চায়েতের রাজ বিষয়টা আমাদের সংবিধানে রয়েছে। সংবিধানের আর্টিকেল নাম্বার 243 থেকে 243 ও পর্যন্ত। 29 ফাংশন আইটেম অফ দ্য পঞ্চায়েত, ইট ডিলস উইথ আর্টিকেল 243G। এই সমস্ত সংবিধানগুলো জিতে ফাংশনাল আইটেম কি কি কার্যকলাপ রয়েছে সেটা 243Gতে বলা রয়েছে। এখানে অনেক কিছু বিষয় রয়েছে, আমরা এই বৈশিষ্ট্যটা জানবো। সংবিধানে তো আনা হলো এবং সংবিধানের আর্টিকেল 243 থেকে 243 ও পর্যন্ত আর্টিকেলে রাখা হলো। এবার এই যে আইনটা আনা হলো এর এর কি বৈশিষ্ট্য রয়েছে? প্রথমত গ্রাম সভা। গ্রাম সভা এলএন সিম্বি কমিটি রেকমেন্ড করেছিল গ্রাম সভা রাখতে হবে, তো সেটা কিন্তু রাখা হলো। কি বলা হচ্ছে? অ্যাক্ট প্রোভাইড ফর দ্য গ্রাম সভা অ্যাজ দ্য ফাউন্ডেশন অফ দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম। ইট ইজ আ বডি কনস্টিটিউটেড অফ persons registered in the electoral roll of a village comprised within the area of panchayat at the village level. তাহলে গ্রাম সভাতে কারা আসতে পাচ্ছেন? ওই এলাকা এবং যারা কিনা ভোট দিচ্ছেন, ইলেকটোরাল রোলে যাদের নাম রেজিস্ট্রিকৃত আছে, অর্থাৎ 18 বছরের উপরে যারা রয়েছেন সেই এলাকাটার বাসিন্দা, তারা গ্রাম সভার সদস্য। Thus, it is a village assembly constitutes all the registered voter in the area of a panchayat. It may exercise such power, to perform such functions at the village level as the legislature of the state determines. তো এখানে দুটো বিষয় মনে রাখতে হবে। গ্রাম সভা যারা ভোট দিতে পারেন তারা প্রত্যেকে গ্রাম সভার সদস্য, 18 বছরের উপরে প্রত্যেকে গ্রাম সভার সদস্য, এবং এদের ক্ষমতা কতটা হবে, গ্রাম সভার ক্ষমতা কতটা হবে, এরা কি কি ঠিক করতে পারবে, কি কি পারবে না, সেটা ঠিক করবে কে? রাজ্য বিধানসভা। কোনো রাজ্য থেকে যা বলা হবে এদের ক্ষমতা ততটাই থাকবে, ততটুকুই এদের ক্ষমতা হবে। 3 টায়ার সিস্টেম থাকবে, এটাও বলা হয়েছিল। অ্যাক্ট প্রোভাইড ফর আ 3 টায়ার সিস্টেম অফ পঞ্চায়েত রাজ ইন এভরি স্টেট, দ্যাট ইজ পঞ্চায়েত অ্যাট ভিলেজ, ইন্টারমিডিয়েট অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল। তো যেটা পঞ্চায়েত একেবারে গ্রাম লেভেলে, ইন্টারমিডিয়েট লেভেলে পঞ্চায়েত সমিতি, আর সবার উপরে রাজ্যের স্তরে জেলা স্তরে ডিস্ট্রিক্ট লেভেলে জেলা পরিষদ। এই 3টে টায়ার থাকবে। আর যেখানে 20 লাখের নিচে জনসংখ্যা, স্টেট হ্যাভিং আ পপুলেশন নট এক্সিডিং 20 লাখ মে নট কনস্টিটিউট পঞ্চায়েত অ্যাট দ্য ইন্টারমিডিয়েট লেভেল। যে সমস্ত জায়গাতে 20 লাখের বেশি জনসংখ্যা নেই তারা ইন্টারমিডিয়েট লেভেলটা বাদ দিতে পারে, অর্থাৎ পঞ্চায়েত সমিতিটা তারা বাদ দিতে পারে। তারা দুটো মাত্র বডি রাখতে পারে, কিন্তু মূলটা হচ্ছে বেশিরভাগ জায়গাতেই যেখানে 20 লাখের বেশি জনসংখ্যা সেখানে 3 টায়ার সিস্টেম কিন্তু থাকবে। ইলেকশন অফ দ্য মেম্বার আর চেয়ারপারসন, এদের ইলেকশন কি করে হবে? মেম্বারদের এবং চেয়ারম্যান যিনি হবেন তার ইলেকশন কিভাবে হবে? অল দ্য মেম্বার অফ পঞ্চায়েত এট দ্য ভিলেজ, ইন্টারমিডিয়েট অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল শ্যাল বি ইলেক্টেড ডিরেক্টলি বাই দ্য পিপল। পঞ্চায়েতে এবং ইন্টারমিডিয়েট এবং ডিস্ট্রিক্ট লেভেলে প্রত্যেকে সরাসরি কিন্তু ডাইরেক্টলি ভোট দিয়ে তাদের নির্বাচিত হবেন, সাধারণ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবেন। ফার্দার, দ্য চেয়ারপারসন অফ দ্য পঞ্চায়েত এট দ্য ইন্টারমিডিয়েট অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল শ্যাল বি ইলেক্টেড ইনডাইরেক্টলি বাই অ্যান্ড ফ্রম অ্যামং দ্য ইলেক্টেড মেম্বার। তাহলে পঞ্চায়েত সমিতির এবং জেলা পরিষদের যে ইলেকশন সেটা সাধারণ মানুষ সরাসরি ভোট দিয়ে করছেন, ইলেক্টেড মেম্বারদের ইলেক্ট করছেন। এইবার মেম্বারদের মধ্যে থেকে কে চেয়ারম্যান হবে ওই পঞ্চায়েতের, ওই জেলা সমিতির, ওই জেলা পরিষদের, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান কে হবেন সেটা ঠিক করছে যারা ভোট পেয়ে এলো, সেই মেম্বাররা, সেই সদস্যরা ভোট দিয়ে ঠিক করছে ইনি হবেন চেয়ারম্যান। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পঞ্চায়েতের রাজ এই অধ্যায়টা, এই ক্যারেক্টারিস্টিক স্যালিয়েন্ট ফিচার্স যেগুলো রয়েছে এই জায়গা থেকে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা, এখানেই মূল বিষয়টা বলা রয়েছে। রিজার্ভেশন অফ সিট, পঞ্চায়েতে কিরকম সিট রিজার্ভ থাকে? The Act provide for the reservation of seat for scheduled caste and scheduled tribe in every পঞ্চায়েত। প্রত্যেকটা তিনটে লেভেলেই শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য রিজার্ভেশন থাকবে ইন প্রপোর্শন অফ দেয়ার পপুলেশন টু দ্য টোটাল পপুলেশন ইন দ্য পঞ্চায়েত এরিয়া।
কতটা রিজার্ভেশন থাকবে তাদের জনসংখ্যার উপর ডিপেন্ড করছে, টোটাল পপুলেশনের থেকে ওই এসটিএসসি পপুলেশন কেমন আছে সেটার উপর ডিপেন্ড করছে তাদের কতটা পরিমাণ রিজার্ভেশন রাখা হবে। ফার্দার দ্য স্টেট লেজিসলেচার শ্যাল প্রোভাইড ফর দ্য রিজার্ভেশন অফ অফিস অফ চেয়ারম্যান ইন পঞ্চায়েত দ্য ভিলেজ অ্যান্ড এনি আদার লেভেল ফর এসটি অ্যান্ড এসটিস। তো স্টেট লেজিসলেচার, রাজ্য বিধানসভা মনে করলে এই যে রিজার্ভেশনের বিষয়টা কিন্তু কমাতে বাড়াতে পারে, ইচ্ছা মতো তারা করতে পারে। দ্য অ্যাক্ট প্রোভাইড ফর দ্য রিজার্ভেশন অফ নট লেস দ্যান 1/3 অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য সিট ফর ওমেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে এসটিএসসিদের ক্ষেত্রে কোনো ফিক্সড বলা নেই যে এত % রিজার্ভেশন করতে হবে, জনসংখ্যা অনুযায়ী হবে, কিন্তু এটা বলা আছে যে মহিলাদের রিজার্ভেশন কিন্তু 1/3 বেশি হবে, নট লেস দ্যান 1/3। 1/3 বেশি হতেই পারে, কিন্তু 1/3 কম কখনোই হবে না। ইনক্লুডিং দ্য নাম্বার অফ সিটস রিজার্ভ ফর ওমেন বিলং ইন দ্য এসটিএসসি। তো এবং যারা থাকবেন তাদের মধ্যে কিন্তু এসটিএসসি মেম্বাররাও এখানে থাকবেন, ইনক্লুডিং মেম্বার। তো তাদের মধ্যে এসটিএসসি এরাও কিন্তু থাকছেন মহিলায়। Further, not less than 1/3 of the total number of the office of the chairperson in the panchayat at each level shall be reserved for women. এবং যারা চেয়ারম্যান হবেন, চেয়ারম্যান যারা হচ্ছেন, মোট যে সদস্য চেয়ারম্যান হচ্ছে সেখানেও কিন্তু 1/3 কম হবে না। অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে রিজার্ভেশনটা মাস্ট, 1/3 কম কখনোই হবে না। বেশি হতেই পারে, যত ইচ্ছা হতে পারে, কিন্তু 1/3 কম কখনোই হবে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং চেয়ারম্যানের ক্ষেত্রেও কিন্তু মহিলাদের 1/3 যে রিজার্ভেশন সেটা কিন্তু থাকছে। এবার ডিউরেশন, একবার নির্বাচনের পর কতদিন পর্যন্ত ওই নির্বাচিত ব্যক্তিরা থাকেন। অ্যাক্ট প্রোভাইড ফর দ্য 5-year টার্ম অফ দ্য অফিস। 5 বছরের জন্য পঞ্চায়েত সদস্যরা নির্বাচিত হচ্ছেন টু দ্য পঞ্চায়েত এট এভরি লেভেল। হাউএভার ইট ক্যান বি ডিসলভ বিফোর দ্য কমপ্লিশন অফ ইটস টার্ম। এটা 5 বছর কমপ্লিট হওয়ার পূর্বে কিন্তু ভেঙে দেওয়া যায়। ফার্দার, ফ্রেশ ইলেকশন টু কনস্টিটিউশন অফ পঞ্চায়েত শ্যাল বি কমপ্লিটেড বিফোর দ্য এক্সপায়ারি অফ ইটস ডিউরেশন অফ 5 year। 5 বছর শেষ হওয়ার আগেই এর ইলেকশন কমপ্লিট করতে হয়। ইন কেস অফ ডিসলিউশন বিফোর দ্য এক্সপায়ারি অফ দ্য পিরিয়ড অফ 6 months ফ্রম দ্য ডেট অফ ইটস ডিসলিউশন। যদি ভেঙে দেওয়া হয়, 5 বছর আগেই যদি ভেঙে দেওয়া হয়, 5 বছর কমপ্লিট হওয়ার আগেই যদি ভেঙে দেওয়া হয়, তাহলে যবে থেকে ভাঙলো তার 6 মাসের মধ্যে কিন্তু আবারও ইলেকশন করতে হবে, ফ্রেশ ইলেকশন করতে হবে। ডিসকোয়ালিফিকেশন কখন করা হয় মেম্বারদের? এ পারসন শ্যাল বি ডিসকোয়ালিফাইড ফর বিং চুজেন অ্যাজ অর বিং মেম্বার অফ দ্য পঞ্চায়েত ইফ হি ইজ সো ডিসকোয়ালিফাইড এ আন্ডার এনি ল ফর দ্য টাইম বিং ইন ফোর্স ফর দ্য পারপাস অফ ইলেকশন টু দ্য লেজিসলেচার অফ দ্য স্টেট কনসার্ন। তো সে যদি স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে চলে যায় বা অন্য জায়গাতে সে যদি নির্বাচিত হয় রাজ্যের বিধানসভাতে, তাহলে কিন্তু সে আর পঞ্চায়েতের আর নির্বাচনে দাঁড়াতে পারছে না। আন্ডার এনি ল মেড বাই দ্য স্টেট লেজিসলেচার, যদি কোনো আইন স্টেট লেজিসলেচার থেকে তৈরি করা হয় যে এরা দাঁড়াতে পারবে না, সেক্ষেত্রে তারা কিন্তু ওই ইলেকশনে, পঞ্চায়েতের ক্ষেত্রে ইলেকশনে দাঁড়াতে পারছে না। হাউএভার, নো পারসন শ্যাল বি ডিসকোয়ালিফাইড অন দ্য গ্রাউন্ড দ্যাট হি ইজ লেস দ্যান 25 years of the age if he has attained the age of 21 years। এটা খুব গুরুত্বপূর্ণ, 21 years। পঞ্চায়েতের মেম্বার হতে গেলে, ইলেকশনে দাঁড়াতে গেলে 21 বছর কিন্তু হতেই হবে। এবং এখানে বলা রয়েছে যে 25 বছরের হয়নি বলে কাউকে বাদ দেওয়া যাবে না। অর্থাৎ এখানে এজ লিমিটটা হচ্ছে 21 বছর। 21 বছরের উপরে যারা, তারা কিন্তু দাঁড়াতে পারছেন। এবং এই স্টেট ইলেকশন কমিশন কিন্তু এদের নির্বাচনটা দেখে থাকে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন, এরা পার্লামেন্টের ইলেকশনগুলো দেখে, লোকসভাতে ইলেকশনটা দেখে, এবং আমাদের রাজ্যের যে বিধানসভা হয়, স্টেট লেজিসলেচার, তাদেরটাও কিন্তু ইলেকশন কমিশন দেখে। আর এই স্টেট ইলেকশন কমিশন, রাজ্যের যে ইলেকশন কমিশন, তারা কিন্তু এই পঞ্চায়েতের যে ইলেকশন হয় তারা কিন্তু সেটা দেখে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে রাখতে হবে যে অন্যান্য সমস্ত ভোট সেটা ইলেকশন কমিশন দেখে, আর পঞ্চায়েতের ভোট এরা কিন্তু স্টেট ইলেকশন কমিশন দেখে। পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি এই দুটো স্টেট ইলেকশন কমিশন দেখে থাকে। পাওয়ার অ্যান্ড ফাংশন কি আছে? State legislature may endow the panchayat with such power and authority as may be necessary to enable to them function as institution of self government। তো এটা আমরা বারবারই দেখতে পাচ্ছি যে রাজ্যের বিধানসভার কিন্তু পঞ্চায়েতের উপর বিরাট একটা নিয়ন্ত্রণ আছে।
পঞ্চায়েতের কীরকম আইন হবে, পঞ্চায়েতের কি নিয়ম হবে, সেটা রাজ্য বিধানসভা মনে করলে, স্টেট লেজিসলেচার মনে করলে তারা কিন্তু সেটা পাল্টে দিতে পারে, নতুন আইন আনতে পারে, পরিবর্তন করতে পারে। ফাইন্যান্স, অর্থ এরা কোথা থেকে পায়? পঞ্চায়েত অর্থ কোথা থেকে পায়? স্টেট লেজিসলেচার মে অথরাইজ এ পঞ্চায়েত টু লেভি, কালেক্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ট্যাক্সেস, ডিউটিস, টোলস অ্যান্ড ফিজ। রাজ্য বিধানসভা অর্থাৎ রাজ্য থেকে নির্দিষ্ট করে দেওয়া হতে পারে পঞ্চায়েত এই জায়গা থেকে ট্যাক্স কালেকশন করতে পারবে, তো সেটা একটা পঞ্চায়েতের ইনকাম। বি, অ্যাসাইন টু এ পঞ্চায়েত ট্যাক্সেস, ডিউটিস, টোলস অ্যান্ড ফিস লেভিড অ্যান্ড কালেক্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। রাজ্য বিধানসভা বা এখানে রাজ্য যে ট্যাক্স কালেক্ট করছে তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ পঞ্চায়েতগুলোকে দিতে পারে সেই ট্যাক্সের। প্রোভাইড ফর মেকিং গ্র্যান্ট ইন এড টু দ্য পঞ্চায়েত ফর দ্য কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট। রাজ্যের যে কনসলিডেটেড ফান্ড থাকে, কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট, সেইখান থেকে অর্থ সরাসরি পঞ্চায়েতগুলোকে ডিস্ট্রিবিউট করতে পারে। প্রোভাইড ফর কনস্টিটিউশন অফ ফান্ড ফর ক্রিডিং অল মানি অফ দ্য পঞ্চায়েতস। তো পঞ্চায়েতে সংবিধানে যে বলা রয়েছে ফান্ড তৈরির কথা, সেরকম আলাদা কিন্তু ফান্ড মনে করলে তৈরি করা যেতে পারে পঞ্চায়েতের জন্য। তো এই পদ্ধতিতে পঞ্চায়েতের হাতে অর্থ এসে থাকে, মূলত ওই রাজ্য সরকার থেকে গ্র্যান্ট যেটা দেওয়া হয় সেটা, আর ট্যাক্স কালেকশন যেটা, সেটা এই দুটো মূল সোর্স থেকে কিন্তু পঞ্চায়েতের আয়টা হয়ে থাকে। ফাইন্যান্স কমিশন, অর্থ কমিশন, দ্য গভর্নর অফ দ্য স্টেট শ্যাল আফটার এভরি 5 year কনস্টিটিউট আ ফাইন্যান্স কমিশন টু রিভিউ দ্য ফাইন্যান্সিয়াল পজিশন অফ দ্য পঞ্চায়েত। তো পঞ্চায়েতের অর্থনৈতিক অবস্থা কীরকম আছে তার জন্য রাজ্যের যিনি গভর্নর তিনি কিন্তু ফাইন্যান্স কমিশন বসাতে পারেন। যেমন কেন্দ্রের ক্ষেত্রে হয়ে থাকে প্রেসিডেন্ট ফাইন্যান্স কমিশন বসিয়ে থাকেন, সেরকম এখানে গভর্নর কিন্তু পঞ্চায়েতের কীরকম অবস্থা চলছে তার জন্য কমিশন বসাতে পারেন, ফাইন্যান্স কমিশন। অডিট অ্যান্ড অ্যাকাউন্ট, স্টেট লেজিসলেচার মে মেক প্রভিশন উইথ রেসপেক্ট টু দ্য মেনটেন্যান্স অ্যাকাউন্ট অফ দ্য পঞ্চায়েত অ্যান্ড অডিটিং অফ সাচ অ্যাকাউন্ট। তো অর্থ ঠিকঠাক ব্যয় হচ্ছে কিনা সেই অডিট আর অ্যাকাউন্টের যে বিষয়টা, সেটা কিন্তু রাজ্য সরকারও, এখানেও রাজ্য সরকার নিয়ম তৈরি করে এদের অডিট কেমন হবে। ইউনিয়ন টেরিটরি ক্ষেত্রে অ্যাপ্লিকেশন কি রয়েছে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মে ডাইরেক্ট দ্য প্রভিশন অফ দিস অ্যাক্ট শ্যাল অ্যাপ্লাই টু এনি ইউনিয়ন টেরিটরি সাবজেক্ট টু সাচ এক্সেপশন দ্য মডিফিকেশন অ্যাজ মে স্পেসিফাইড। তো যেখানে ইউনিয়ন টেরিটরি, রাজ্য নয়, ইউনিয়ন টেরিটরি যেখানে আছে সেখানে কীরকম হবে সেটা পুরোপুরি নির্ভর করছে প্রেসিডেন্টের ওপর। প্রেসিডেন্ট যেরকম মনে করবেন ওই ইউনিয়ন টেরিটরিতে পঞ্চায়েতি রাজের সিস্টেমটা সেরকম হবে, সেখানে নিয়মকানুন সেরকম হবে, মডিফিকেশন করতে পারেন তিনি। এক্সাম্পটেড স্টেট অ্যান্ড এরিয়াস খুব গুরুত্বপূর্ণ, কোন কোন জায়গাতে এই পঞ্চায়েতের সিস্টেমটা নেই সেটা বলা রয়েছে। অ্যাক্ট ডাজ নট অ্যাপ্লাই দ্য স্টেট জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর এতদিন অ্যাপ্লাই হতো না। নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, এই জায়গাতে কিন্তু এই অ্যাক্ট, এই পঞ্চায়েতের আইনটা চলবে না। অ্যান্ড দ্য সার্টেন আদার এরিয়া, শিডিউল এরিয়া অ্যান্ড ট্রাইবাল এরিয়া ইন দ্য স্টেট, শিডিউল এবং ট্রাইবাল এরিয়া যেগুলো রয়েছে, অর্থাৎ 5th এবং 6th শিডিউলে এটা বলা রয়েছে কোন কোন এরিয়া শিডিউল এবং ট্রাইবাল এরিয়া। এছাড়া হিল এরিয়া অফ মণিপুর, দার্জিলিং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল। দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল রয়েছে, আমরা জানি অটোনোমাস রিজন এদের রয়েছে, তো সুতরাং এইসব জায়গাতে আলাদা করে এরকম কোনো লোকাল বডির প্রয়োজন নেই। তো এই রাজ্যগুলোতে এরকম, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, এই রাজ্যগুলোতে এরকম লোকাল এরিয়াতে তাদের শাসন করার জন্য আলাদা করে কাউন্সিল রয়েছে। 5th শিডিউল 6th শিডিউলের বিষয়টাও তাই, সেখানে আলাদা করে গভর্ন করার জন্য আলাদা আলাদা বডি রয়েছে। তার জন্য এইসব জায়গাতে পঞ্চায়েত রাজ সিস্টেমটা নেই, পঞ্চায়েত সিস্টেমটা নেই, এগুলো এক্সেপশনাল এরিয়া, সেই জন্য এখানে এক্সাম্পটেড স্টেট এরিয়ার কথা বলা হয়েছে। তো এটা মনে রাখতে হবে, এই জায়গা থেকে প্রশ্ন প্রচুর তৈরি হতে পারে। তো এখানে মূল বিষয়টা আমরা দেখলাম। অনেক কিছু অ্যাক্টের কথা বলা রয়েছে, এগুলো গুরুত্বপূর্ণ নয়, ডেসক্রিপটিভ রাইটিংয়ের জন্য এগুলো প্রয়োজন হয়। আমরা এখানে চার্টটা একটু দেখে নেব, পুরো আর্টিকেল দেয়া রয়েছে 243 থেকে 243 ও পর্যন্ত, এটা আমাদের মনে রাখার প্রয়োজন নেই, এতগুলো আর্টিকেল। এখানে একটা গুরুত্বপূর্ণ চার্ট রয়েছে, সেটা হচ্ছে
পঞ্চায়েতি রাজ সিস্টেমটা কিভাবে এসেছে। 1986-এ এল.এম. সিংভি কমিটি বলছে যে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দিতে হবে পঞ্চায়েতকে। তারপরে কিন্তু ধীরে ধীরে এই প্রসেসিংয়ের মাধ্যমে 1992-তে 73তম সংবিধান সংশোধনী আসছে। 1993 বলা আছে কারণ পরে এটা চলে গেছিল, কিন্তু অ্যাকচুয়ালি বিলটা অনেক আগে উপস্থাপিত হয়, পাশ হয়েছিল, সেজন্য এটা আমরা 1992 সালই ধরে থাকি। 73তম সংবিধান সংশোধনীতে এটা নিয়মের মধ্যে এসেছিল। তো এখানে কমিটিগুলো একটু মনে রাখতে হবে, কোন কোন কমিটি, যেটা আমরা এর আগেই দেখলাম যে বিভিন্ন কমিটি সাথে পঞ্চায়েত রাজ বিষয়টা যুক্ত ছিল। সেই কমিটিগুলোর নামগুলো একটু মনে রাখতে হবে, কোন কমিটি 2 টায়ারের কথা বলেছিল, কোন কমিটি 3 টায়ারের কথা বলেছিল, এবং ওই পঞ্চায়েত বিষয়টা কোন আর্টিকেলে কোন জায়গায় রয়েছে, এবং তাদের কাজ কি, ডিউরেশন কত, গ্রাম সভা, ওই যে জায়গাটা, ফাংশনসগুলো, সেই জায়গাটা আমাদের এখানে মনে রাখতে হবে। তো জিজ্ঞাসা করবো এখানে যদি কিছু প্রশ্ন করার থাকে, প্রশ্ন জিজ্ঞাসা করতে বলবো। ওই প্রত্যেকটা না আর্টিকেলে স্যার, ঠিক আছে। হ্যাঁ বলুন, প্রত্যেকটা আর্টিকেলে ওই 243-র মধ্যে যেমন ওই এ বি সি ডি এরকম করে আছে, সবকটা কি মনে না না রাখতে না হবে? না, প্রয়োজন নেই, একেবারেই প্রয়োজন নেই। অত ডিপে বা ওরকম ভাবে, আমরা তো ল স্টুডেন্ট না, তো এখানে কোনো রকম ওই ধরনের অত আর্টিকেলের ডিপে কোশ্চেন করা হবে না। একেবারে যেগুলো সরাসরি যেটা জিজ্ঞাসা করা হয় কয়েক জায়গাতে আমি ওটাই। দেখেছি ওই যেমন বলেছে যে এই রিজার্ভেশনের পোর্শনটা ওটা কত নম্বর আর্টিকেল থেকে নেওয়া হয়েছে, মানে ওটা ওই 243D যেমন, মানে তাহলে তো সবকটাই দেখতে হচ্ছে না যদি দেখুন, এরকম। এখন একটা প্রশ্নের জন্য যদি সংবিধানে প্রত্যেকটা ক্লজের প্রত্যেকটা আর্টিকেল ওরকম মুখস্থ করতে হয়, সেটা তো সম্ভব নয়। এখন ওটা করতে গিয়ে আপনি আসল যে অন্য আর্টিকেল গুরুত্বপূর্ণ সেগুলো ভুলে গেলেন। এগুলো সবই মানে ব্যাপারটা এরকমই। আপনি মানে সমস্ত যদি কোশ্চেনটা দেখেন, সেখানে সমস্ত কোশ্চেন, প্রিলিমসের ক্ষেত্রে, মেন্সের ক্ষেত্রে, সব জায়গাতেই তাই। কম্পিউটার থেকে দুটো প্রশ্ন দেয়া হলো, কোনো প্রিলিমসে কম্পিউটার থেকে দুটো কি একটা প্রশ্ন দেওয়া হলো, তার মানে পুরো কম্পিউটারটা কি সিলেবাসে আছে, কিন্তু সিলেবাস অ্যাকচুয়ালি ওটা নেই, তো একটা দেওয়া হয়েছে। এবার ওটার জন্য কি সমস্ত কিছু, সমস্ত কম্পিউটারে যাবতীয় কিছু সেটা দেখতে হবে, বিষয়টা কিন্তু তা নয়। এখানেও বিষয়টা ওরকমই, প্রত্যেকটা আর্টিকেল ওইভাবে পুঙ্খানুপুঙ্খ, অনেকগুলো ক্লজ আছে। আমরা করতে পারি ফান্ডামেন্টাল রাইটসে, করতে পারি ফান্ডামেন্টাল রাইটসে ক্লজ 1, ক্লজ 2, ক্লজ 3 এরকম যেগুলো আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো করতে পারি। কিন্তু পঞ্চায়েতি রাজ এরকম প্রত্যেকটা আর্টিকেল এ বি সি ডি করে, এটা মানে জানি না, সুপার হিউম্যান যদি থাকে কেউ, সেই হয়তো এগুলো সমস্ত কিছু কমপ্লিট করার পর এখানে তখন তারপরে আসা যেতে পারে যে হ্যাঁ আমার বাকি সব কিছু হয়ে গেছে, আর কোথাও কিছু নেই বাকি, তখন আমি এখানে সব কটা আর্টিকেল পড়ছি। এছাড়া এরকমভাবে পড়ার প্রয়োজন নেই। যদি মনে রাখা সম্ভব হয় তাহলে নিশ্চয়ই পড়বেন। যদি মনে হয় যে না আমি সব কটা আর্টিকেল পড়ে যাবতীয় আমি লক্ষ্মীকান্তে কেন, আমাদের সংবিধানে যে আর্টিকেলগুলো রয়েছে আমি সব মনে রাখতে পারছি, সব মনে রাখা সম্ভব, তাহলে আপনি করতে পারেন, অসুবিধা কিছু নেই। মূল বিষয়টা হচ্ছে আমরা যখন এইগুলো বেশি বেশি করে পড়তে যাবো, তখন আমাদের মানে অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো ডিলিট হয়ে যেতে পারে। তো সেটা যদি না হয় তাহলে করতেই পারেন, যদি মনে রাখা সম্ভব হয় তাহলে করতে পারেন। কিন্তু প্রথমেই একদম যখন এই চ্যাপ্টারটা করতে বসছেন, তখনই আমি বলবো না যে একদম এ টু জেড, ও পর্যন্ত, এ থেকে ও পর্যন্ত সব আর্টিকেল করে নিন, এটা কখনোই বলবো না। যদি অন্য সব কিছু সম্ভব হয়, সব কিছু কমপ্লিট হয়ে যায়, তারপরে এটাখানে ফিরে এসে আবার সব কটা করতে পারেন। বা দু একটা মনে হলো যে এটা আমার মনে রাখা সম্ভব হচ্ছে, অডিট 243-এর যে অডিট সম্ভব হচ্ছে, তাহলে মনে রাখবো, তাহলে আপনি করতে পারেন। ঠিক আছে, এখানে এক্সট্রা প্রেশার নেওয়ার কিছু নেই। যদি মনে হয় যে সম্ভব হচ্ছে তখন করতে পারেন। আর একবার যদি একটু ওই ত্রিস্তরীয় ব্যাপারটা একবার মানে জিস্ট করে বলে দেন, মানে হ্যাঁ, গ্রাম। ত্রিস্তরীয় ব্যাপারটা হচ্ছে, প্রথমে তো একেবারে নিচু লেভেলে, গ্রাউন্ড লেভেলে যেটা থাকছে সেটা পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি, তারপরে জেলা পরিষদ, এবং প্রত্যেকটাতে সরাসরি নির্বাচন চলছে, সাধারণ মানুষ ভোট দিয়ে মেম্বারদের নির্বাচন করছে, আর ওই মেম্বাররা কে চেয়ারম্যান হবে সেটা কিন্তু ওই মেম্বাররা করছে, চেয়ারম্যান কে হবে সেটা কিন্তু সাধারণ মানুষ নির্বাচন করছে না। মেম্বাররা ভোটে দাঁড়াচ্ছেন এবং তাদের সরাসরি নির্বাচিত করছে সাধারণ মানুষ।
আর তারপরে তো বাকি যে সিস্টেমগুলো এখানে বলা রয়েছে এগুলোই, এই যে অংশটা বললাম যে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ফিচার্সগুলো। এই যে ফিচার্সগুলো, গ্রাম সভা বিষয়টা কি, 3 টায়ার সিস্টেম, ইলেকশন মেম্বার কিভাবে ইলেকশন হচ্ছে, কতদিনের ডিউরেশন থাকছে, ফাইন্যান্স কোথা থেকে আসছে, কিভাবে কেন কখন এদের ডিসকোয়ালিফাই করা হয় মেম্বারদের। তো এই সমস্ত এই জায়গাটা একটু মনে রাখতে হবে। আর ত্রিস্তরীয় ব্যাপারটা ওটাই, 3টে লেভেল থাকছে, 3টে লেভেলে। আর একদম যে জেলা পরিষদে যিনি চেয়ারম্যান তিনি কিন্তু ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি হচ্ছেন। ওকে, এখানে এই জায়গা থেকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, একটু কমিটিগুলো মনে রাখতে হবে, কমিটি কার কি রেকমেন্ডেশন ছিল, কখন কমিটিগুলো তৈরি করা হয়েছিল, আর এই ফিচার্সগুলো, বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা এখানে ভালো করে মনে রাখতে হবে। এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ অধ্যায়। এক্সেম্পটেড স্টেট, কোন কোন এরিয়াতে কোন কোন এলাকাতে পঞ্চায়েতের রাজ নেই, পঞ্চায়েতের রাজ সিস্টেমটা নেই, সেটা মনে রাখতে হবে। এবং এটা মনে রাখতে হবে ওই 5th শিডিউল আর 6th শিডিউলটা দিয়ে মনে রাখতে হবে। 5th শিডিউল 6th শিডিউলে যে ট্রাইবাল এরিয়াগুলো রয়েছে, যেখানে যেখানে ট্রাইবস রয়েছে, সেই জায়গাগুলোতে আলাদা করে অটোনোমাস কাউন্সিল থাকে, সেই জায়গাগুলোই শুধুমাত্র পঞ্চায়েতি রাজটা নেই। ওকে, তো এই অধ্যায়ে এরকমই সব জিনিসপত্র রয়েছে। আর কিছু বলার থাকলে বলুন এখানে। যে এখানে 3 টায়ার সিস্টেমটা বলা রয়েছে, আরেকবার এটা বলে দিচ্ছি আমি। The Act provide for a 3 tier system of Panchayat Raj in every state. There is Panchayat at the village, intermediate and district level. ইন্টারমিডিয়েট বলতে পঞ্চায়েত সমিতির কথা বলা হচ্ছে, আর ডিস্ট্রিক্ট লেভেলে জেলা পরিষদ। Thus the act being about uniformity in the structure of panchayat in throughout the country. এই যে 3 টায়ার সিস্টেম, এটা সারা দেশেই যাতে একই সিস্টেম থাকে সেটার কথা বলছে। কিন্তু এক্সেপশন কোথায়? যদি একটা রাজ্যে জনসংখ্যা দেখা যাচ্ছে 20 লাখ পার হয়নি, 20 লাখের নিচে, সেইখানে ইন্টারমিডিয়েট লেভেলে পঞ্চায়েত সমিতি নাও রাখতে পারে সেই রাজ্যটা, কারণ তার জনসংখ্যা খুবই কম, 20 লাখের নিচে জনসংখ্যা সেই রাজ্যটাতে মাত্র। তো তখন এই ইন্টারমিডিয়েট লেভেলটা বাদ দেওয়া যেতে পারে, পঞ্চায়েত সমিতিটা তখন বাদ দেওয়া যেতে পারে। তো সেখানে শুধুমাত্র পঞ্চায়েত আর ডিস্ট্রিক্ট লেভেলে জেলা পরিষদ থাকছে, আর মাঝেরটা থাকছে না। তো এটা 3 টায়ার সিস্টেমের এক্সেপশন রয়েছে। এই হচ্ছে বিষয়। আর কিছু জানার থাকলে বলুন। ওকে, ঠিক আছে, আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, কারণ অনেক বড় অধ্যায় এটা, 15, 16, 17 পেজের একটা অধ্যায়। তো এখানে একটু সিলেক্টিভ পড়তে হবে, সব কিছু এখানে প্রয়োজন নেই। আমি পিডিএফটা দিয়ে দেবো। ওকে, ঠিক আছে স্যার। হ্যাঁ, এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।